নমস্কার, শুরু করছি বাংলা বলছে। কসবা কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর এই কসবা কাণ্ডের আবহেই বারবার ঘুরে ফিরে আসছে আরজি করের সেই ভয়ঙ্কর ঘটনার কথা। একই সঙ্গে দেখতে দেখতে প্রায় বছর ঘুরতে চলল। 8ই অগস্ট রাতে যে নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল আরজি করে, যেটা 9ই অগস্ট সামনে আসে, তার 1 বছর হতে চলল। এই 1 বছরকে সামনে রেখে বিরোধীরা তারা আরও একবার আক্রমণে শান দেওয়ার জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন। এবং শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি ডাক দিয়েছেন 9ই অগস্ট নবান্ন অভিযানের এবং সমস্ত প্রতিবাদী, সমস্ত বিরোধী দলের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে কোনো রকম পতাকা না নিয়ে নবান্ন অভিযান হোক। এবং নির্যাতিতার বাবা মা, তাঁদেরও শুভেন্দু অধিকারী আবেদন করেছেন তারা যাতে এই নবান্ন অভিযানে থাকেন। কিন্তু অভয়া মঞ্চ তারা এর থেকে দূরত্ব বজায় রেখেছে। জুনিয়র ডক্টরসরা তারা জানিয়ে দিয়েছে যে তারা 8 এবং 9 অগস্টের মাঝের যে রাতে ওই বিভীষিকা ঘটে গেছিল 1 বছর আগে, সেদিন তারা আবারও রাত দখলে পথে নামবে। অর্থাৎ পৃথক কর্মসূচি, শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে না। অন্যদিকে শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি গতকাল পৌঁছে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে। সেদিন কংগ্রেস তারাও কর্মসূচি রাখছে। অর্থাৎ এই 1 বছরের মাথায় দাঁড়িয়ে আরও একবার আরজিকর ইস্যুতে শান, কিন্তু একজোট আন্দোলন নয়। আমরা শুরু থেকে যেটা দেখে এসেছি যে রাজনৈতিক আন্দোলন হবে নাকি রাজনৈতিক আন্দোলন হবে না, তাই নিয়ে বিপুল বিতর্ক আমরা দেখে এসেছি। যে একদিকে শুভেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, শুভঙ্কর সরকার, তাদের যখন গোব্যাক বলা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আরও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে জুনিয়র ডক্টরদের অনশন মঞ্চে যেতে দেখা গেছে, জানিয়ে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। এরই মাঝে আমরা কি দেখলাম যে নির্যাতিতার বাবা মা, তারা ঘটনা যেখানে ঘটেছিল, যে সেমিনার রুম, সেই প্লেস অফ অকারেন্সে যাওয়ার আর্জি জানিয়েছিলেন আদালতের কাছে, এবং আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, সিবিআইকে রীতিমতো কাল তুলোধনা করেছে আদালত। আর এই সব কিছুর মধ্যে বারবার আইনজীবীরা একটা আশঙ্কার কথা শুনিয়ে আসছিলেন যে এই যে আরজি করে বিচার হয়নি, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সঞ্জয় রায় আসল অপরাধী নয়, এই যে ক্রমাগত একটা প্রচার চলেছে এবং প্রচুর থিওরি, এমনকি প্রচুর ভিত্তিহীন থিওরি ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোথাও তার ফাঁক গোলে সঞ্জয় রায় সে একটা শেষ চেষ্টা করবে না তো বেরিয়ে যাওয়া, ঠিক তাই হলো। সঞ্জয় রায় বেকসুর খালাসের আবেদন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি, বিজেপির পক্ষ থেকে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন শুভজিৎ সরকার, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরত। আমি শুরুতে একটু চোখ রাখবো প্রতিবেদনে। অভয়াকাণ্ডের 1 বছরের মাথায় আন্দোলন বহুমুখী। দলমত নির্বিশেষে 9ই আগস্ট নবান্ন অভিযানের আহ্বান শুভেন্দু। 8ই আগস্ট রাত জাগার ডাক জুনিয়র ডক্টরস ফোরামে। নির্যাতিতার বাড়িতে কংগ্রেস, নিজাম প্যালেস অভিযানের ডাক। 8ই আগস্ট 2024 আরজিকর হাসপাতাল। সেই রাতেই পৈশাচিক অত্যাচারের ঘটনা ঘটে হাসপাতালের মধ্যে। ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসককে। সেই ঘটনার 1 বছর হতে চলল, আর তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিরোধী দলগুলি। কোন দল কিভাবে তা পালন করবে তা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। আরজিকর থেকে কসবা কাণ্ড, মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার বিজেপি। 9ই আগস্ট নবান্ন অভিযানের আহ্বান শুভেন্দুর। নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজিকরের নির্যাতিতার পরিবারও। উল্টো রথের দিনই তাদের বাড়িতে যান শুভেন্দু। সেখানেই তিনি বলেন, পতাকা সরিয়ে রেখে সবাই যোগ দিন নবান্ন অভিযানে। শুভেন্দুর সঙ্গে অবশ্য নবান্ন অভিযানে যোগ দিতে নারাজ জুনিয়র ডক্টরস ফোরাম। তাদের মতে রাজ্য সরকারের পাশাপাশি এই তদন্ত চালিয়েছে সিবিআইও। তারা এতদিন ধরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি দেবাশিস হালদার।
তিনি বলেন, ওই নবান্ন অভিযান আসলে রাজনৈতিক কর্মসূচি। আরজিকর আন্দোলনের সময়ও বিজেপি নেতারা জায়গা পাননি মঞ্চের কাছে। অগ্নিমিত্র পাল থেকে অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল অনেককেই সেখানে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছিল। একই পরিস্থিতি হয়েছিল কংগ্রেসের। ডাক্তারদের নেতৃত্বে সেই রাত দখল ছিল মূলত আম জনতার। তারা এবার নিজেদের মতো করেই 8ই আগস্ট রাত জাগার ডাক দিয়েছেন। বিজেপি যেদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সেদিনই সিবিআই সদর দফতর নিজাম প্যালেস অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। এরই মধ্যে নির্যাতিতার বাড়ি গিয়ে অভয়ার বাবা মার সঙ্গে দেখা করে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। 9 আগস্টের অভিযানে থাকার জন্য নির্যাতিতার বাবা মাকেও থাকার আর্জি জানিয়েছেন তিনি। রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে এদিনও লালবাজার অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিলের সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় এভাবে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সবাই ভেসে উঠতে চাইছেন তাদের মতো করে। কলকাতা টিভি। বাবুর কাছে আসি। দীপঙ্কর বাবু, শুভেন্দু অধিকারী তিনি সমস্ত পতাকা সরিয়ে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন 9ই আগস্ট, কিন্তু আমরা যেটা দেখলাম যে অভয়া মঞ্চের তরফ থেকে, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সরাসরি সে প্রস্তাব নাকচ করা শুধু নয়, সেদিন প্যারালাল তার সমান্তরালভাবে কর্মসূচি ঘোষণা করলেন। দেখুন, আপনি একটা মনে হয় তথ্য একটু ভুল হচ্ছে। শুভেন্দু অধিকারী আহ্বান জানিয়েছে যে অভয়ার মা বাবাকে যে আপনারা নবান্ন অভিযান ডাকলে আমরা সমস্ত রাজ্যের ব্যক্তি মানে যারা গণতন্ত্রপ্রিয় তাদেরকে আহ্বান করব যে আহ্বানে সামিল হয়ে নবান্ন অভিযানে যাওয়ার। ডাকটা কিন্তু শুভেন্দু অধিকারী দেয়নি, বাপ মা দেওয়া হয়েছে। এবং আপনার তথ্য পরবর্তীকালে যেটা দেখলেন সেখানে বললেন যে বাপ মা ডেকেছেন, মনে হয় একটু ক্লারিফিকেশন দরকার। এবার দেখুন, সবাই যে এক জায়গায় যাবে এটা তো হতে পারে না। কোনো গণ আন্দোলনে সকলে একসাথে যাবে, তারা তাদের রাজনৈতিক স্ট্যান্ড আছে, তাদের বিরোধিতা আছে। এবং জুনিয়র ডাক্তাররা যেটা আছে, জানেন আপনি জুনিয়র ডাক্তারের যে ঘটনাটা আজিপুদি আছে, জুনিয়র ডাক্তারদের পিছনে কারা আছে, তাদের মদত কারা দিচ্ছে, এবং তাদের একটা অতি বামপন্থী সংগঠনের ছোঁয়ার তাদের মধ্যে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে তারা তাদের মতন করে আলাদা করে কংগ্রেস। কিন্তু এটা তো ঠিক যে অভয়ের বিচারের জন্য রাস্তায় নামার জন্য সকলে স্বাভাবিক হয়েছে, সেটা কংগ্রেস হোক আর অতি বামপন্থীরা হোক আর বিজেপি হোক আর অভয়ের বাপ মা হোক, তারা ডেকেছেন। আমরাও সেই তাদের বিচারের যাতে পায়, অভয়ের মা বাবার সেই ডাকে সামিল হওয়ার জন্য আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি অনেকেই বলেছেন এই নবান্ন অভিযানে সকলকে সামিল হওয়ার জন্য। এটা একটা সকলের নিয়ে করার জায়গা, কিন্তু সকলের তো হয় না। যে প্রশ্ন যে আপনার কি মনে হয় না যে এই প্রতিবাদ যদি সত্যি সত্যি এই অভয়া ইস্যুতে, আরজিকর ইস্যুতে পথে নামতে হয়, প্রথম থেকে আমরা এখানে যে বিভাজনের ক্ষেত্রটা দেখছি, যে সেখানে দাঁড়িয়ে আমি শুরুতেও যেটা মেনশন করলাম যে শুভেন্দু অধিকারী থেকে অভিজিৎ গাঙ্গুলি থেকে রুদ্রনীল ঘোষ থেকে শুভঙ্কর সরকার, তাদের গো ব্যাক শুনতে হয়েছে। এবার দেখুন, গো ব্যাক কারা দিয়েছে? অভয়ের বাপ মা দিয়েছে? দেয়নি। অভয়ের পরিবার দিয়েছে? দেয়নি। কারণ অভয়ের পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের নেতা সবসময় হচ্ছেন এবং প্রথম থেকেই ছিলেন আজ পর্যন্ত। কারা দিয়েছেন? এই অতি বামপন্থীরা। এই অভয়ের আন্দোলন পরিবার তো সিবিআই এর তদন্তে চূড়ান্ত শুধু তাই নয়, তারা বলছেন আদালতে নির্যাতিতার পরিবার বলছেন যে সিবিআই এর সঙ্গে প্যাক্ট হয়ে গেছে। আমি সিবিআই এর মুখপাত্র নই, সিবিআই যদি না কাজ করে সিবিআই এর কথা সিবিআই বললো। আমি ভারতীয় জনতা পার্টি যেটা বলছি যে অভয়ের মা বাবার সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটাই হচ্ছে কথা। এবং এই বিষয়টা যে রাজনীতি করার জন্য যারা রাজনীতি করে এই আন্দোলনকে দুর্বল করেছে তাদের কাছে প্রশ্নটা করুন, কেন তাদের দলের নেতারা যখন গেছে, তাদের দলের বামপন্থীরা সুজন চক্রবর্তী বা এসব যারা যখন গেছে তখন তাদেরকে কিন্তু গো ব্যাক বলা হয়নি। কিন্তু যারা আপনি যাদের নাম বলছেন তাদের যখন সবাই জানি, দু একজনকে তাদেরকে গো ব্যাক বলা হয়েছে। কেন বলা হয়েছিল? কোন স্বার্থে বলা হয়েছিল? পিছনে কারা ছিল? বিষয়টা স্বাভাবিকভাবে আপনি মূল্যায়ন করুন। এবং শুভজিৎ, এখানে প্রশ্ন যে এই যে আমরা ডিফারেন্ট যদি এজেন্ডা সেম হয়, এজেন্ডা যদি বিচার চাওয়াই হয়, তাহলে তো সেখানে রাজনীতি সেটা পরে আসবে, রাজনীতি পতাকা সমস্ত কিছু পরে আসবে। তাহলে কোথাও দাঁড়িয়ে কি আসলে এই আন্দোলনের রাশ কাদের হাতে থাকবে সেটা নিয়ে আমরা 1 বছর আগেও যেটা দেখেছিলাম, এই কাণ্ডের পরপর যেটা দেখেছিলাম, পরবর্তীকালেও তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এই আন্দোলন যারা সংগঠিত করেছে, মানে সাধারণ ছাত্রছাত্রীরা,
এবং অভয়ার পরিবার থেকে শুরু করে ওর আশপাশের লোকেরা, তারা যদি আন্দোলনটার কল দিত বা এই প্রোগ্রাম বা প্রোটেস্টের কল দিত, তাহলে নিশ্চিতভাবে সবাই হয়তো এটা অংশগ্রহণ করতো। কিন্তু আমরা যেটা আপনাদের এখান থেকে বা আজকে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য দেখছি, সেখানে রাজ্যের একজন নেতা, সে একটা সময় তৃণমূল করতো, সে একই কাজ করতো যা তৃণমূল করে, এখন সাধু সাজার চেষ্টা করছে, সে এখন হিরো সাজার চেষ্টা করছে, হিরো হওয়ার চেষ্টা করছে। আমরা আবারও বলছি, এই আন্দোলন তো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, যে তুমি যে কথাটা বলার চেষ্টা করছো, এটা একটা সামাজিক দিক থেকে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এই সামাজিক আন্দোলনটাকে কোনোভাবে বিজেপি বা শুভেন্দু অধিকারী এটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে। আর এই যে বারবার একটা প্রশ্ন উঠে আসছে না, যে নিশ্চিতভাবে কেন বামপন্থী নেতাদেরকে বা তুমি যে যাদের নাম বলে তাদেরকে দেখে গোব্যাক স্লোগান দেওয়া হয়নি কেন? আমি ভুল না করলে আমাকে তুমি শুধরে দিও, আমি যতদূর জানি রামচন্দ্র ডোম এবং সূর্যকান্ত মিশ্র গেছিল, সেখানে তাদেরকে গোব্যাক দেওয়া হয়নি, তার কারণ তারা নিজস্ব ডাক্তার। কিন্তু যাদের নাম অন্য একজন যিনি ব্যক্তি, অন্য প্যানেলিস্ট যিনি যাদের কথা বললেন, তারা নিশ্চিতভাবে আন্দোলনের মাথা হওয়ার চেষ্টা করেনি। বামপন্থীরা কোনোদিন এটা বলার চেষ্টা করেনি যে আন্দোলনটা সিপিএম এর আন্দোলন, এই আন্দোলনটা বামপন্থীদের আন্দোলন। কিন্তু কোনো অংশে বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি এই আন্দোলনটাকে সামনে রেখে একটা অন্য কিছু করার চেষ্টা করছে। আমরা দেখেছি তো, এই যে ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, আমি তোমাকে বলতে পারি স্পেসিফিক্যালি ওখানে শুভেন্দু অধিকারী, স্পেসিফিক্যালি আরো বলতে গেলে বিজেপি সার্বিকভাবে নাও বলি, তারা হচ্ছে এখানে তাদের যে এবিভিপি থেকে শুরু করে তাদের যে কার্যকর্তা, তাদেরকে মোবিলাইজ করে একটা বিজেপির প্রোগ্রাম করতে গেছিল, এবং এটা কোনোভাবেই ছাত্র সমাজের প্রোগ্রাম ছিল না। এখানেও তাই হবে, নবান্ন অভিযানের নাম করে বিজেপি এখানে পলিটিক্যাল ডিভিডেন্ড তুলতে চায়। আমরা তাই বারবার বলছি, আমরা রাত দখলের কর্মসূচি এবং অভয়ার পরিবার এবং অভয়া মঞ্চ এবং যেখানে সামাজিক জায়গা থেকে যারা যে কলগুলো দিয়েছে, সে কলগুলো আমরা থাকবো, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে থাকবো। তো আমার এখানে আশুতোষের কাছে প্রশ্ন, কারণ শুভঙ্কর সরকারের সঙ্গে গতকাল নির্যাতিতার পরিবারে আশুতোষ তুমিও গিয়েছিলে, প্রথমত তোমাদের পরিকল্পনাটা কি? সেদিন তোমরাও পৃথক কর্মসূচির ডাক দিয়েছো, যেটা শুভজিৎ বলছে যে কোথাও কি পলিটিক্যাল ডিভিডেন্ড তোমরাও তুলতে চাও? না, আমি কয়েকটা কথা বলি আগে। এখন ডিভিডেন্ড ডিভাইড হবে না, একসাথে থাকবে, তৃণমূল বিজেপি রাজ্যে মামা ভাগ্নে আছে, এখন অনেক কিছু চলবে। আমি কয়েকটা তথ্য দিই। এই যে সিবিআই যিনি, আপনার জানার নিশ্চয়ই আছে যে সিবিআই যিনি তদন্ত করছেন, এই হাতরাসটার কিন্তু ডুবিয়ে এসেছে, এবং তাকেই তদন্তের ভার দিয়েছে কিন্তু এই রাজ্যের অভয়া কাণ্ডে। এবং বাস্তব তো এটা, তার মা বাবা কি বলছে, আমরা কি বলছি ছেড়ে দিই, তার মা বাবা কি বলছে যে আমার মেয়েটা চলে গেল, খুন হলো, ধর্ষণ হলো, সব শেষ হয়ে গেল পরিবারটা, তার বাবা মাকে পিলার টু পোস্ট ছুটতে হচ্ছে বিচার আনার জন্য। 1 বছর হয়ে গেল মৌপিয়া। বাংলার মানুষ হিসেবে আমরা লজ্জিত নই? মানে সঞ্জয় রায়ের যে কনভিকশন, সেটাকে বিচার বলে তোমরা ধরছো না? আমরা খুব পরিষ্কার বলতে চাইছি, লোভের জন্য হয়েছে না লালসার জন্য হয়েছে, যেখানে সংগঠিত অপরাধ রয়েছে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি গতকাল গেছিলেন এটাই বলতে, যে আজকে যে আমরা লালবাজার গেছি, অভিযান করেছি, এই প্রবল বৃষ্টিতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল, তামান্না থেকে অভয়া এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ, নারী নিরাপত্তা, এবং 8 তারিখেও আমরা ইনভিটেশন দিয়েছি। 8ই অগাস্ট আমরা সিবিআই দপ্তর যাব জবাব চাইতে, জবাব নিতে, এবং 9 তারিখ আরজিকর চলোর ডাক দেওয়া হয়েছে। তার কারণ আমরা মনে করেছি এই আন্দোলনটা আমরা লড়ব, আমরা পতাকার তলায় লড়ব। ওই ভাষা কথা বলে, লুকোচুরি খেলে, আমি তো শুনতে পাচ্ছি বিজেপির নেতারা এখন বলা শুরু করছে জাস্টিস ফর অভয়া ছেড়ে দিয়ে এই শুভেন্দুবাবু সহ ওনার পরিবারের লোকজন 3 জন সিবিআই চার্জশিটে নাম আছে, তাদের জন্য জাস্টিস খুঁজতে বেরোচ্ছে। এখন বক্তব্য খুব পরিষ্কার, এই ডালমে কুচ কালা হয় প্রথম দিন থেকে আমরা বলছি, এটাকে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি। ওই অ্যাপলিটিক্যাল, আমি বলছি মৌপিয়া, এই যে অ্যাপলিটিক্যাল করে খেলা বন্ধ করতে হবে। আমরা লড়ছি তো, আমরা সরাসরি লড়ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে। আরজিকর ইস্যুতে যেভাবে গোটা রাজ্যের মানুষ পথে নেমেছিলেন, সেটা যে কোনো শাসকের শীত দ্বারাই হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ডেফিনেটলি তারপরে নির্বাচন, উপনির্বাচন বেশ কয়েকটা আমরা দেখেছি। নির্বাচনের নিরিখে আপনাদের যে আধিপত্য, সেটা অটুট থেকেছে আরজিকর কাণ্ডের পরবর্তী সময়েও। কিন্তু এই কসবা কাণ্ড, এর মধ্যে আরজিকর এর 1 বছর, তাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি, সেটা অভয়া মঞ্চ হোক, জুনিয়র ডক্টরস ফ্রন্ট হোক, বিজেপি হোক, বামেরা হোক, কংগ্রেস হোক, তারা করছেন। কতটা অস্বস্তির আপনাদের জন্য, কতটা মাথা ব্যথা? দেখুন, আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, আমরা কখনো এই রকম সুপারফিশিয়াল কিছু বললাম, কখনো কিছু আন্দোলনে নেমে পড়লাম,
রাজনৈতিক ডিভিডেন্ডকে ভাগাভাগি করে নেওয়ার জন্য একটা রাস্তায় লড়াই করলাম, এটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আপনি যেটা বললেন ভোট পাওয়া বা ভোটে জেতা, সেটা তো হচ্ছে আমাদের লাগাতার তৃণমূল কংগ্রেস যে কাজ করে, সারা বছর মানুষের সঙ্গে থাকে, মানুষের জন্য কাজ করে, সেটার একটা তার জন্য মানুষের আশীর্বাদ। প্রথমেই বলি যে নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা বিশ্বাস করি যে বিচার হওয়া উচিত, বিচার দ্রুত হওয়া উচিত। আমি কেন বললাম যে কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে আপনি যদি একটু খতিয়ে দেখেন, এখানে বিচার বলা হচ্ছে, বিচার বলতে আমরা ঠিক কি বুঝি? বিচারের ফার্স্ট কম্পোনেন্ট ইনভেস্টিগেশন। 13ই অগাস্ট 2024 এই কেস সিবিআইকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। প্রথম গ্রেপ্তার কে করেছিল? কলকাতা পুলিশ করেছিল। তারপরে আপনি বলুন যে সিবিআই এই কেসে মূল অভিযোগে কজনকে গ্রেপ্তার করতে পেরেছে? 0 করেছে। 10th জুন 2025 সিবিআই। কিন্তু প্রশ্ন, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে এই যে সঞ্জয় রায়, পরে সন্দীপ ঘোষ ডেফিনেটলি দুর্নীতির মামলায়, যেটাকে পরে না, কিন্তু সেটাকে পরে কানেক্ট করা হয়েছিল, পরে এই কেসটাও তার সাথে কানেক্ট করা হয়। ডেফিনেটলি তার বিরুদ্ধে চার্জশিট এখনো হয়নি, সে জামিন পেয়ে গেছে, কিন্তু অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ তারাও অ্যারেস্টেড হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে, সঞ্জয় রায় একজন আউটসাইডার, একজন সিভিক ভলান্টিয়ার, সে কিভাবে এসে এই অপকর্মটা করে একটা ব্যস্ত হাসপাতালের মধ্যে সেখান থেকে বেরিয়ে গেছিল? যে বেপরোয়া মনোভাব, কসবা কলেজের ক্ষেত্রে বেপরোয়া মনোভাবের প্রসঙ্গ আসছে, অর্থাৎ যদি সরাসরি দায় নাও থাকে, কিন্তু এই যে পরিসরটা তৈরি হচ্ছে, যেটাকে দুষ্কৃতীদের অভয়ারণ্য, যেটা আরজি করটাকে সঞ্জয় রায়রা অভয়ারণ্য ভাবছে, মনোজিৎ মিশ্ররা কসবা ল কলেজকে অভয়ারণ্য ভাবছে, এটার দায় নিতে হবে না শাসককে? শুনুন, প্রথম কথা, আপনি বিচারের পোর্শনটাকে অসম্পূর্ণ রেখে গেলেন, 2 মিনিটে শেষ করে দিই সংক্ষেপে আমাকে বাকি। একদমই তাই। 10th জুন 4 স্ট্যাটাস রিপোর্টও সিবিআই কিন্তু একই জিনিস বলছে, এবং অভয়ার পরিবার বলছে নতুন কিছু হচ্ছে না, আইনজীবীও তাই বলছেন। তার মানে কলকাতা পুলিশ তদন্ত করেছিল মাত্র 4-5 দিনের মধ্যে, তার থেকে কোনো অগ্রগতি করতে পারেনি। বিচার ওখানে হয়েছে, বিচারে একটা ভার্ডিক্টও হয়েছে। এরপরে কিসের বিচার চাইতে কে পথে নামছেন পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে, সেটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে মানে মানুষ কিন্তু প্রশ্ন করছে। আমি আসবো আপনার কাছে। আমি একটু অনির্বাণের কাছে যাই। অনির্বাণ, এই যে লাস্ট কয়েকদিনের যে ডেভেলপমেন্ট এবং এই যে বিচার আরজিকর, আমরা খুব সহজে এই কথাটা, খুব চালু একটা কথা হয়ে উঠেছে যে আরজিকর কাণ্ডে বিচার হয়নি। এক্স্যাক্টলি বিচার অর্থাৎ কি? অর্থাৎ, এবং এরকম একটা জায়গাতেই সঞ্জয় রায়, সে কিন্তু বেকসুর খালাসের আবেদন নিয়ে সে উচ্চতর আদালতে আপিল করেছে। আমরা দেখছি প্লেস অফ অকারেন্সে যাওয়ার আর্জি, সেটা কোর্ট খারিজ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, নির্যাতিতার পরিবার তাদের নিয়ে প্রশ্ন তুলছে, আদালত তাদের গতকাল রীতিমতো তুলোধনা করেছে। হ্যাঁ, এগুলো সবকটাই কিন্তু ওপিয়া বিচারের প্রক্রিয়ার একটা বিষয়, আইনি প্রক্রিয়ার একটা বিষয়, এবং এই সঞ্জয় রায়, তার অধিকার রয়েছে উচ্চতর আদালতে তার সাজাকে চ্যালেঞ্জ করা, সেই অনুযায়ী করেছে। কিন্তু আমি এই কিছুক্ষণ এই আলোচনা শুনতে শুনতে এবং মুখবন্ধটা শুনতে শুনতে ভাবছিলাম যে কত কর্মসূচি তৈরি হয়েছে এই আরজিকর ঘটনার পরে নির্যাতিতার বাবা মার পাশে দাঁড়ানোর জন্য, এবং মানুষকে, নির্যাতিতার মানুষ এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য, সেই সমাজকে চেতনা বাড়ানোর জন্য কত কর্মসূচি তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি সম্মান জানিয়ে বলছি যে প্রত্যেকেই এই ঘটনার পর থেকে অত্যন্ত অ্যাক্টিভ হয়েছেন, যে কর্মসূচির পর কর্মসূচি হয়েছে। তো আমরা আলটিমেটলি রেজাল্ট কি দেখেছি। এবার এই কর্মসূচিগুলো কেন, মানে আমার ভাবতে অবাক লাগে, যে ওই জন্যই আমি খুব এই প্রশ্নটা নিজের কাছেই করছি আর কি, যে এই যে কর্মসূচিগুলো হচ্ছে আমাদের মধ্যে কতটা, মানে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই অ্যাওয়ারনেসটা কতটা হচ্ছে। আমার তো মনে হয় না কতটা কিছু হচ্ছে বলে, কারণ তারই 1 বছরের মধ্যে আবার এবার এতদিন ডাক্তারি কলেজে ছিল, এবার আইন কলেজে হয়েছে, এবং সেটা আমাদের বলতে খুব লজ্জাও করছে যে একজন আইনজীবী এটা করেছেন। এনিওয়েজ, তো আলটিমেটলি এই যে সিচুয়েশন, এবার বিচার প্রক্রিয়ায় যাই। একজন অ্যারেস্ট হয়েছেন, সেই অ্যারেস্টের পরে চার্জশিট জমা পড়েছে, চার্জশিট জমার পরে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
এর মধ্যে কোনো দ্বিমত নেই, মানে এটাতে কিন্তু প্রত্যেকেই একমত হয়েছেন। এবার সাজা কত দেবেন, সাজাতে কেন ফাঁসি হলো না, এইগুলো কিন্তু রাজনৈতিক বিষয় নয়, এগুলো আইনি বিষয়। সেই আইনি বিষয় কিন্তু আইনের মধ্যে অর্থাৎ আদালতের মধ্যেই বিচার হবে। তাই জন্য ওই সাজা বৃদ্ধির জন্য যেমন আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে বা ডিফেক্টো কমপ্লেন্টের তরফ থেকে, তেমনি একইভাবে এই সঞ্জয় রায় তার আইনজীবী মারফত তিনিও আপিল করেছেন। এটা পুরোটাই এখন সাবজুডিস ম্যাটার, বিচার হবে। সেই বিচারকে কেন্দ্র করে যে এত অ্যাওয়ারনেস চলছে, এটা আমার খুব, এই কর্মসূচির পর কর্মসূচি চলছে, সেটা আমার বেশ ভালো লাগছে। কারণ এই কর্মসূচির ফলাফল সম্বন্ধে আমার মতন আরও সবাই, মানে শুধু এই কর্মসূচি নয়, সেই তখন প্রথম থেকে রাত জাগো আন্দোলন থেকে শুরু করে সব কিছুতে সবাই একটু সন্দিহান হয়েছিলেন বেশ কিছু কারণে। সেই কারণগুলোর পুনরাবৃত্তি চাইছি না, খালি আমি একটা জিনিসই বলতে পারি একজন সাধারণ নাগরিক হিসেবে, যে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার। এই শুধু কর্মসূচি করলে আমার মনে হয় সেটা সম্ভব হবে না। আমি আসবো আলোচনায়। প্রসন্ন, আমাকে একটা ব্রেকে যেতেই হবে, জাস্ট 30 সেকেন্ড আমি আপনার রেসপন্স নিয়ে নিতে। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ডেফিনেটলি। আমি একটা ব্রেকের পর আসি, তাহলে একটা ছোট্ট ব্রেকের পর আসছি, এই নিয়ে আলোচনায় ফিরবো। দেখতে থাকুন বাংলা বলছি। বৃষ্টির সঙ্গে আসে সংক্রমণ আর রোগের ঝুঁকি, তাই বাড়িতে ব্যবহার করুন। ফিরে এলাম বিরতির পর। প্রসন্দা কিছু বলতে চাইছিলেন। প্রসন্দা। হ্যাঁ, ডেফিনেটলি, যেখানে কথাটা শেষ হচ্ছিল যে মৃত্যুদণ্ড হয়নি এই কেসে এখনো পর্যন্ত, যা রায় দিয়েছে কোর্ট। আপনি অভয় কেসের কথা বলছিলেন, আমি জাস্ট 3টে কেসের কথা বলি আপনাকে। এই আইন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তদন্ত করেছে, খুব পিছনে যাব না, 24-এ থাকি। 24 অক্টোবর মুর্শিদাবাদ, ফারাক্কা, তার আগে যায় না, 61 ডেজে বিচার শেষ, মৃত্যুদণ্ড। 2 24 নভেম্বর, অক্টোবরই বটতলা, 28 ডেজে চার্জশিট, ডেথ সেন্টেন্স। গুড়াপ, 14 ডেজে চার্জশিট, ডেথ সেন্টেন্স। কুলতলি, 31 দিনে চার্জশিট, জটিল কেসে এবং সাজা। ঘটনা আগস্টে ঘটেছিল, এই মর্মান্তিক ঘটনা আরজি করে। সেপ্টেম্বরের 3 তারিখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল বিধানসভায় পাশ করান, পাশ হয়, কেউ আটকাতে পারেনি। অনেকে অনেক কিছু বলেছিল, এখনো পর্যন্ত বিজেপি সরকার সেই বিলকে অ্যাক্টে রূপান্তরিত করার জন্য বা মতো প্রয়োজনীয় সৎসাহস দেখাচ্ছে না। এক, প্রমাণ করলাম যে এই আইনে যেখানে সিবিআই ফেল করে, সেখানে রাজ্য এবং কলকাতা পুলিশ মৃত্যুদণ্ড দিয়ে দেখিয়ে দেয়। 2, আমরাই চেয়েছিলাম যে ধর্ষকের সাজা হোক মৃত্যুদণ্ড, বিজেপি আটকে রেখেছে। বলুন দীপঙ্কর। দেখুন, প্রসূনবাবু আইপিএস অফিসার, মানে উনি স্বনামধন্য ব্যক্তি, উনি ঠিকই বলেছেন। আমি একটা প্রশ্ন, প্রথম বামপন্থীরা যাওয়ার পরে, ক্ষমতা আসার পরে কামদুনির ঘটনার বিচারটা পেয়েছে? আমি কামদুনির একটা উদাহরণ অনেকগুলো আছে, হাঁসখালি থেকে শুরু করে অনেকগুলো আছে, কিন্তু উনি যেমন সাফল্যের খতিয়ান দিচ্ছেন, সেরকম সাফল্য নয়, এরকম খতিয়ানটা অনেক বড়। দ্বিতীয় একটা প্রশ্ন, যে দ্বিতীয় এখানে আসার, যে পশ্চিমবঙ্গ পুলিশের অনেক ভালো কাজ করছে, রাজ্য পুলিশ অনেক ভালো কাজ করছে, উনি ওনার দলের হয়ে বলবেন, কিন্তু ওনার দলে পুলিশ যে ভালো কাজ করছে না, তার আমি স্যার বলছি, আমিও রেকর্ড বলছি এক্ষুনি। সে হচ্ছে গিয়ে আপনার দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী, বেশি দিন না, গত 1 সপ্তাহ আগে জমের মার খাওয়া খেয়েছেন, গাড়ি পুড়ি 5টা ভেঙে দিয়েছেন। তিনি দাঁড়িয়ে বলছেন পুলিশ কিছু করছে না, পুলিশ ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কোনটা সত্যি, আপনার মন্ত্রী সত্যি না আপনি সত্যি? এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন বলতে পারি, আরেকটা কথা বলতে পারি। চাপড়া কলেজের, আমাদের চাপড়া কলেজের প্রিন্সিপাল, আমি যেহেতু কলেজে অধ্যাপনা করি, আমার এই কথাটা বলার জন্য আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। প্রিন্সিপালকে এমনভাবে তৃণমূলের নেতা গিয়ে মারধর করেছে কলেজের মধ্যে, প্রিন্সিপাল বলছে আমি কালকে থেকে চাকরি ছেড়ে দেবো। তাহলে এই হচ্ছে পুলিশের নমুনা। ডেফিনেটলি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সাফল্য বলতে কি বলবেন পুলিশ নিয়ে 100টা প্রশ্নের জায়গা রয়েছে, ডেফিনেটলি রয়েছে, কিন্তু একই সঙ্গে এই একদম আরজিকর কাণ্ডের সঙ্গে
অনেকটা সংগতিপূর্ণ যে পরপর ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তো দেখা গেছে যে ফাঁসির সাজা, মৃত্যুদণ্ড সেটা হয়েছে। সেটাই বলছি। না না, ফাঁসির সাজা মৃত্যুদণ্ড হয়েছে, সে নিশ্চয়ই অপরাধের বিচার। শুভজিৎ একদম আইনের টেকনিক্যাল পয়েন্ট থেকে যদি বোঝার চেষ্টা করি, এক সেকেন্ড, আমার প্রশ্ন হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, বিচার এখনো হয়নি, একজন তো সঞ্জয় রায়কে প্রায় ক্লিন চিট দিয়ে দিল, আন্দোলনকারী একাংশ, জুনিয়র ডক্টরদের একাংশ, যে না 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 ও আসলে স্কেপগোট হয়েছে। এগুলো যে আসলে আইনের লম্বা দৌড়ে সঞ্জয় রায়ের ফেভারে চলে যেতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে না? যেটা দীপঙ্কর দা বলার চেষ্টা করছিল যে এই যে হাঁসখালি থেকে কামদুনি একাধিক ঘটনা, এই যে ঘটনাগুলো যখন ঘটেছে পশ্চিমবঙ্গে, আপনি এখানে এখানে পুলিশের ইনস্ট্যান্স দিলেন, ভালো ভালো জাজমেন্ট, ভালো পানিশমেন্টের কথা। আপনি মনে করেন যে আর জি করের ঘটনার পরে যেভাবে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং একটা জাগরণের পরিবেশ তৈরি হচ্ছে, দলবদল বিষয়, অনেক তৃণমূলের লোক রাস্তায় নেমে হেঁটেছে, এটা যদি না হতো তাহলে কি পুলিশ এভাবে রিয়াক্ট করতে পারতো বা এইভাবে পদক্ষেপ নিত? আমি এখানে অন্য একটা জিনিস অ্যাড করবো, যেটা আইনজীবী যিনি আছে তিনিও বলছিলেন যে একটা ঘটনা ঘটার পর আমরা কি শিক্ষা নিলাম, আমরা কি তার থেকে রেজাল্ট পেলাম, কি বুঝলাম। আমার কথা এই যে আর জি করের ঘটনা ঘটার পরেও তো আজকে 2025 সালের জুলাই মাসে দাঁড়িয়েও একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তৃণমূল ছাত্র পরিষদ বা শাসক দল ঘনিষ্ঠ লোকেরা যা কার্যকলাপ গত 14 বছর ধরে করছে, এর চিত্র তোমাদের টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এতদিন ধরে শাসক দলের নেতারা জানতো না যে কলেজের অভ্যন্তরে একটা ইউনিয়ন এক্সিস্ট করে না, যে ইউনিয়নটা এক্সিস্ট করছে না তার মধ্যে দাঁড়িয়ে থেকে কিছু বহিরাগত, কারো 40 বছর বয়স, কারো 42 বছর বয়স, কারোর বাচ্চাদের হয়তো এখন ছাত্র রাজনীতি করার বয়স হয়ে গেছে, তারা কলেজের অভ্যন্তরে কি করছে আমাদের তো ভুলে গেলে চলবে না। 2011 সালে আমরা যখন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল ক্ষমতায় আসছে, মনে নেই রায়গঞ্জের ঘটনা? রায়গঞ্জে কলেজের প্রিন্সিপালের কলার ধরে রাস্তায় নিয়ে টেনে হিচড়ে নামানো, তারপরে পুলিশ কি অ্যাকশন নিয়েছে, কি শাস্তি হয়েছে এই তৃণমূলের ছেলেদের? আর বুঝতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে বারে বারে এই প্রশ্নটা উঠবেই, আরজিকর হোক বা ল কলেজ হোক বা অন্য জায়গা হোক। আমাদের দুর্ভাগ্য যে একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর আমাদেরকে এই বিষয় নিয়ে সচেতন হতে হচ্ছে। আশুতোষ, দেখো, আমি একটা মনে করিয়ে দিই, প্রসূনদা বলছিলেন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, এতটাই রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, যখন কৃষ্ণপ্রসাদ জানা খুন হয় সবং কলেজে, তখন আপনার রেসপন্সিবল পার্টিতে এখন মন্ত্রিত্ব করছেন তৎকালীন বিধায়ক যিনি ছিলেন, বলে দি দাঁড়াও, আর ওই জঙ্গলমহলের মা বলে ডেকেছিলেন তৎকালীন এসপি বিজেপির নেত্রী। একটু এই রেসপন্সটা তুলে দেওয়া দরকার আপনাদের কাছে। এতই রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি যে কামদুনি ঠামদুনি বললো। আচ্ছা, এই যে পুলিশ খুন হয়েছিল মনে আছে? তাপস চৌধুরী, হ্যাঁ 2013, একদম হরিমোহন ঘোষ কলেজ, ঠিক আছে? কিছু বিচার টিচার হয়েছে? আপনি তো পুলিশের মানুষ, আপনাকে আমরা সম্মান করি, ওপেনলি বলছি, আপনি তৃণমূল করতে পারেন, কালকে কি করবেন আপনার ব্যাপার। কিন্তু বিষয় একটা জিনিস জেনে রাখবেন প্রসূনবাবু, পশ্চিমবঙ্গের যুব সমাজ, এই যে আইনজীবী ভাই আমার বলছিল, এটা তো এক প্রকারও ঠিকই বলেছে যে এরা যারা ইন্টেলেকচুয়াল ক্লাস, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, আচ্ছা বলুন তো তৃণমূলের শান্তনু সেন, তার উপরে কী হচ্ছে আজকেগুলো বলতে গেলে না এখন ডিকশনারি বন্ধ করে দেবেন আপনারা। পশ্চিমবঙ্গের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি যদি আপনারা হন, আমি আপনাকে বলবো না, আমাদের সকলের মাথায় যিনি বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ছাত্র রাজনীতি করেই উঠেছেন। এই ছাত্র রাজনীতিটা এবং কলেজ ইলেকশন, আজকে কলেজে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন কেন? আজকে এই যে ম্যাঙ্গো এবং ম্যাঙ্গো ট্রি, পুলিশ ম্যাঙ্গোদের ধরেছে। আমি পুলিশকে সেদিনকে বলেছিলাম, আমরা এই আম গাছগুলো কোথায় লুকিয়ে রেখেছে তৃণমূল, আমরা জানতে চাইছি। তার কারণ হচ্ছে যে ম্যাঙ্গো ট্রি হচ্ছে উৎস এবং তাদের মাথায় হাত দেওয়া। প্রসূনবাবু, আপনি ক্রিটিসাইজ করুন এই ম্যাঙ্গো ট্রিদের, তার কারণ আপনার বাড়ির ছেলে মেয়ে, আমার বাড়ির ছেলে মেয়ে, তারা স্কুল কলেজে যাবে, পশ্চিমবঙ্গেই থাকবে তারা। এর মধ্যে বেকসুর খালাসের দাবি জানিয়েছে নির্যাতন, এই যে দোষী সাব্যস্ত, আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। হাইকোর্টে সে আর্জি জানিয়েছে, সোমবারই এ ব্যাপারে শুনানি হতে পারে। আর এরই মধ্যে নির্যাতিতার বাবা মা যে আর্জি করেছিলেন যে তাদের প্লেস অফ অকারেন্সে যেতে দেওয়া হোক, সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। দেখুন, অভয়ের বাবা মার আর্জি খারিজ আদালতে। অভয়ের বাবা মার আর্জি মানল না শিয়ালদহ আদালত। তারা চেয়েছিলেন আর্জি করে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে, কিন্তু আদালত জানিয়েছে সিবিআই তদন্ত চলছে, তাই ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিতে পারে না কোর্ট। নির্যাতিতার বাবা মায়ের আর্জিতে অবশ্য কোনো আপত্তি জানায়নি সিবিআই। এই নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, সিবিআই কিভাবে নো অবজেকশন দিল? তারা কি সমান্তরাল তদন্ত চাইছে? এটা দেখে অবাক হচ্ছি। সিবিআইয়ের অবস্থা শোচনীয়।
সিবিআই আপত্তি না জানালেও নির্যাতিতার বাবা মায়ের আরজি করের ঘটনাস্থলে যাওয়ার আর্জি নিয়ে আপত্তি জানান রাজ্য সরকারের আইনজীবী। আপত্তি আসে আরও 2 অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের তরফে। 3 পক্ষেরই দাবি আরজি কর ধর্ষণ ও খুনের মামলা এখনো বিচারাধীন, তাই ওই আর্জি মেনে নেওয়া যায় না। আরজিকর বিতর্ক যখন এখনো চলছে, তখনই বেকসুর খালাসির দাবি জানালো মূল অভিযুক্ত সঞ্জয় রায়। এর আগেও বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছে আরজিকর কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার। মামলা গ্রহণ করা হবে কিনা তা নিয়ে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 16 জুলাই এর শুনানি। প্রায় 1 বছর হতে চলল আরজিকর কাণ্ডে, কিন্তু তদন্ত নিয়ে এখনো সন্তুষ্ট নয় বেশিরভাগ মানুষ। প্রথমে এর তদন্ত করছিল কলকাতা পুলিশ, এরপর তদন্ত হাতে নেয় সিবিআই। তারা বুঝিয়েছে তথ্য প্রমাণ লোপাটের প্রমাণ মেলেনি। 2 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও জমা দিতে পারেনি। চার্জশিটে দেরি হওয়ায় জামিন পেয়ে গেছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। জামিন মিলেছে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, কিন্তু অন্য মামলায় এখনো জেলে তিনি। তাই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবারও। কলকাতা টিভি। আমার অনির্বাণের কাছে ঠিক এই জায়গাটাতে প্রশ্ন, যে অনির্বাণ যে পথে তদন্তটা এগোচ্ছে এবং এই যে মূল যে তোমার মনে থাকবে যে আমরা কয়েক মাস আগে যখন আমাদের হাতে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে দেওয়া যে চার্জশিট তার যে কপি এসে পৌঁছেছিল, তখন আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এটাকে এস্টাবলিশ করা, ডেফিনেটলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু নানা থিওরি দিয়ে এবং অনেক রেসপন্সিবল পজিশনে বসে থাকা মানুষজন তারা বিভিন্ন থিওরি দিয়ে বিভিন্ন ঘটনা যার অনেকই পরে ভিত্তিহীন দেখা গেছে, সেগুলো দিয়ে যেভাবে এস্টাবলিশ করতে উদ্যত হয়েছে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এটা কোথাও দাঁড়িয়ে সঞ্জয় রায়ের সুবিধে করে দিতে পারেন কিনা? কারণ আইনের যে দৌড়টা সেটা তো অনেকটা লম্বা, আইনের পথটা তো অনেকটা লম্বা, অনেকটা সময় সাপেক্ষ। যে যদি তথ্য প্রমাণ লোপাটই হয়ে যায়, তাহলে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে কি করে একজনকে কনভিকশন করা যায়, এই প্রশ্নটা তো সঞ্জয় রায়ের আইনজীবী তিনি তুলতেই পারেন। হ্যাঁ দেখো, বেসিক্যালি এই যে ট্রায়াল প্রসেস হয়েছে, এই ট্রায়াল প্রসেসে প্রত্যেকটা সাক্ষী তো আমরা ডিপোজিশনস আমরা দেখিনি, কিন্তু নিশ্চয়ই তদন্তে ট্রায়াল প্রসেসে আদালতের মনে হয়েছে যে ওনাকে সাজা দেওয়া সম্ভব বা সাজা দিতে হবে, তাই জন্যই সাজা দিয়েছে। মানে মুপিয়া এই জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই কথাটা খুব প্রচণ্ডভাবে ট্রায়ালে ফলো করা হয়। অর্থাৎ যদি আজকে কেউ অ্যাকিউজডের পক্ষে তাকে নির্দোষ প্রমাণ করার দরকার নেই, তিনি যদি ডাউট ক্রিয়েট করেন, বিয়ন্ড অল রিজনেবল ডাউটের মধ্যে যদি কোনো ডাউট ক্রিয়েট, মানে প্রসিকিউশন কেসকে যদি ডাউটফুল করতে পারেন, তাহলেই কিন্তু বেনিফিট অফ ডাউট অ্যাকিউজডের পক্ষে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায় বা তার আইনজীবীর তরফ থেকে সেই ডাউট ক্রিয়েশন করতে পারা যায়নি বা ডাউট তৈরি হয়নি, এটাই ধরে নেওয়া যায়। নাহলে ট্রায়ালে কিন্তু উনি সাজাপ্রাপ্ত হতেন না। অর্থাৎ ট্রায়ালে সাজা হয়েছে মানে সিবিআইয়ের তরফ থেকে যেটুকু প্রমাণ সংগ্রহ হয়েছে বা কলকাতা পুলিশ প্রাথমিকভাবে যা তদন্ত করেছিলেন, সেটাতে কিন্তু একটা সদর্থক মত দিয়েছে ট্রায়াল কোর্ট। অর্থাৎ ধরে নেওয়া যায় যে সাক্ষ্য প্রমাণ, অন্তত সঞ্জয় রায়ের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের কোনো লোপাট বা কোনো কিছু হয়নি, তাহলে এই ফাঁকটা তৈরি হতো। আর আজকের দিনে একটু তোমায় মেনশন করব যে তোমার মনে থাকবে চার্জশিটের একদম শেষে গিয়ে সিবিআই, কারণ আমরা এটাও তো দেখেছি যে বিপুল একটা জনমত তৈরি হয়েছিল যে সঞ্জয় রায় আসল দোষী নয়, সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের ভূমিকা। সেখানে একটা জায়গায় মেনশন করা হয়েছিল যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের এই তথ্য প্রমাণ লোপাটে ভূমিকা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। এটা তো কোথাও একটা লুপহোল হিসেবে আইনের যে টেকনিক্যালিটিস তাতে পরিগণিত হতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আজ অবধি, আমার 20 বছর প্র্যাকটিস হয়েছে, আমি আজ অবধি কোনো মামলাতে দেখিনি যে একটা মামলার ট্রায়াল শেষ হয়ে গেছে তারপরেও ফার্দার ইনভেস্টিগেশন চলছে। অর্থাৎ ট্রায়াল কিন্তু কনক্লুডেড, তারপরেও ফার্দার ইনভেস্টিগেশন, মানে সিবিআই যে কি করতে চাইছেন, এতদিন কেন যে সময় লাগাচ্ছেন, কারণ আজকালকার দিনে এখন ইনভেস্টিগেশন অনেকটাই সায়েন্টিফিক্যালি প্রুভেন বা সায়েন্টিফিক্যাল ইনস্ট্রুমেন্টস বেসড।
প্রচুর ইনস্ট্রুমেন্টস আছে, প্রচুর ধরনের তদন্ত হয়, যেখানে সাক্ষ্য প্রমাণ ওইভাবে লোপাট করা হয়তো সম্ভব নয়, বা সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলে সেটা ধরা পড়ে যায়। যারা সাক্ষ্য প্রমাণ লোপাট করেছেন তাদেরকে চিহ্নিত করা যায়, সেই চিহ্নিতকরণ সম্ভব। তাহলে এখনো সিবিআই কেন এটা করতে পারছেন না, বা এখনো পর্যন্ত আদৌ তদন্ত চলছে কিনা সে সংক্রান্ত বিষয়েই আমার ডাউট আছে। কারণ এটা হতে পারে না যে একটা সাক্ষ্য প্রমাণ 1 বছর আগে লোপাট হলো আর 1 বছর ধরে সেই তদন্ত চলছে, এবং 1 বছরেও সায়েন্টিফিক্যালি এই জিনিসটা সামনে এলো না যে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে বা এনারা সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে। এক্স্যাক্টলি, আমার এখানে প্রশ্নটা শুভজিতের কাছে। গতি প্রকৃতি সম্বন্ধে আমি অত্যন্ত সন্দিহান। শুভজিৎ, এখানেই প্রশ্নটা যে এই ঘটনাটা যে কি মর্মান্তিক, কি নৃশংস, কি নক্কারজনক সেটা বলার অপেক্ষা রাখে না। আমি শুরুতেও যে প্রসন্নকে বলছিলাম যে ডেফিনেটলি কি করে সঞ্জয় রায় ওখানে অভয়ারণ্যের মতো বিচরণ করলো সেটা নিয়ে প্রশ্ন থাকবে, সেটা অবশ্যই। সন্দীপ ঘোষরা কিভাবে ওখানে জাল ছড়িয়ে রেখেছে তা নিয়ে সেটা ডেফিনেটলি দেখতে হবে, সত্যিই পুলিশের ভূমিকা সেটা দেখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যে থিওরিগুলো দেখেছি সেখানে 150 গ্রাম সিমেন্টের থিওরি থেকে শুরু করে এমনকি সোয়াব সেটা সরিয়ে ফেলা হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, বেসিন নেই, যে ঘরে হয়েছে সেই ঘর ভেঙে ফেলা হয়েছে, যে বেসিনে হাত ধুয়েছিল সেই বেসিনটা ভেঙে ফেলা হয়েছে। মানে যে হঠাৎ সেগুলো তো সিবিআই এর চার্জশিটে নেই। আমি বলছি একটা কথা বলি, সিবিআই এর চার্জশিটে আমি একটা সিবিআই এর চার্জশিটে কিন্তু নির্দিষ্টভাবে ব্যাপারটা করা আছে। সিবিআই কেন করলাম আমরা জানি তো সলিড সেটিং বলুন না, সোজা কথা বলুন, 150 গ্রাম সিমেন্ট 1000 কিলোর বাচ্চা, খুব পরিষ্কার আমরা বুঝিয়ে দিল সলিড সেটিং। রোজ সেই তো যেই জায়গায় ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া হচ্ছে, কেন ভাঙা হলো, আশুতোষ থামতে বলে থামতে হবে। আমার দীপঙ্কর দার কাছে এখানেই প্রশ্ন। দীপঙ্কর দা, আইদার হচ্ছে আপনি সিবিআই এর চার্জশিটে মেনশন করা হয়েছে যে, আমি শেষ করতে দিন, যে প্লেস অফ অকারেন্স সেখানে তার কোনো সেটা ইনট্যাক্ট, ঠিক আছে? এক সেকেন্ড আইদার আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন, অথবা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সিবিআই ধামাচাপা দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে তৃণমূল বিজেপি সেটিং আছে, যে কোনো একটা। আমি যে কোনো একটার মধ্যে হয় সিবিআই এর চার্জশিটের কথা আপনাকে বিশ্বাস করতে হবে, না হলে আপনাকে মানতে হবে আমি আপনার প্রশ্নটা ঘরগুলো ভাঙা হয়েছিল কেন সেটা বলুন। সেটা সিবিআই বলছি আমরা যে সিবিআই সেটা লেখেনি, তার কারণ সিবিআই এবং তৃণমূলের একটা সেটিং রয়েছে। তাহলে কিছু বলতে বলুন, ওটা তো হলো ভাই, সেটিং তো চলছে প্রথম থেকেই। তোমরা যদি চাইতে তাহলে আমরা কি চাইবো, সিবিআই কে বলো চাইতে, সারা বাপটা ডেকেছে, বাপটা ডেকেছে, আপনারা বন্ধ করে তৃণমূল ভাঙতে আসেন, তোমাদের অতি বন্ধ রাখা হচ্ছে বিজেপি বিরুদ্ধে, সেই বন্ধ ভাঙতে আসছে তৃণমূল। অবৈধ বাপমাতা মেয়ের বিষয় না, যেখানে মাসির উপরে বিজেপি ধামাচাপা দেবে, বিজেপির যে সেটিং পরিষ্কার। এরা যদি অভয়ের বাপমা ডাকছে নবান্নে চলো, এরা বলছে সেখানে যাব না, মানে অভয়ের বাপমা চাইছে না বিচারটা হোক, তাই তো? অভয়ের বাপমা বলছে সেটা বিচারটা হোক, যে কথা বলছিলাম বলার সুযোগটাই বলো না। লড়াই না, লড়াই একটাই যে ঘটনার পরে সেই ঘরের গুলো ভাঙা হলো কেন, ঘটনার পরে সেই যেখানে বেসিনে রক্ত ছিল সেই কেন সিবিআই পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিটে বলতে পারে, একদম আপনি প্রশ্নটা জানেন আইনে, আপনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন, আপনি এটা ভালো জানেন যে পরবর্তীকালে চার্জশিটে হয়। আমি সিবিআই আমার কাছে পরিষ্কার কথা
তদন্তর আগে কেন পুলিশ ওই ঘরগুলোতে ভাঙলো, কেন কাদের নির্দেশে ওই ঘরগুলো ভাঙা হয়েছিল, কেন ওই যেখানে ঘর হয়েছিল সেখানে বেসিনগুলো কেন ভাঙা হয়েছিল, কারা বিজেপির নির্দেশ, কেন কারা নির্দেশ দিয়েছিল? তখন কি বিজেপি যে বলেছিল আরজি কলেজ অফিসারকে সঞ্জয় রায়কে বলেছিল, সঞ্জয় রায়কে বলেছিল নাকি সুপার একটা ভেঙে দিন সুপার কিং বিজেপি বলেছিল? সিবিআই বাহ বাহ বাহ, সিবিআই সেটাও মানতে হবে, মানে বিজেপি বলেনি তাহলে? তাহলে ওইখানে যারা যারা আরজি করে তারা বলেছে। আমি শেষ করিনি যে যেহেতু ওখানে ঘটনা সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে হয়েছে এবং যারা হয়েছে আমি বলছিলাম আমি বলছি যে আমরা তো খুশি, আমরা মনে করি। তুমি কি খুশি না অখুশি? না না, আমাকে একটা কথা বলো, বিচার বলতে এক্স্যাক্টলি এক সেকেন্ড, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, এক সেকেন্ড আশুতোষ এক সেকেন্ড। আমার শুভজিতের কাছে প্রশ্ন, যে কি হলে বলা যাবে যে আরজিকর বিচার পেল? এটা তো অঙ্ক নয় যে আমি একটা কিছু ফাইনালি ম্যাচ করাবো তারপরে পাওয়া যাবে। আমার কথা যে সঞ্জয় রায়কে নিয়ে বারবার যে প্রশ্ন হচ্ছে, আমরা কেউ পূরণ হয়নি, পুলিশের ফল্ট খুঁজতে গিয়েছিল হয়নি। আমার কথা হচ্ছে যে এই যে সঞ্জয় রায়কে নিয়ে আলোচনা হচ্ছে, কার নির্দেশে আমরা কি বলছি সেটা বলুন। যে সঞ্জয় রায় একবার নির্দোষ, আপনি পলিটিক্যাল অন্যকে বলতে পারি। আমার কথা সঞ্জয় রায় একা ঘটনাটা ঘটিয়েছে, এটা তো অন্যকে বলছে না, সবারই তদন্তের আগে বলে দেন যে খরিদ্দারের দর নিয়ে অসুবিধা হয়েছে, সেটা তো ওনারা যে বলেছিলেন। উনি কিছু বলছেন না, বলছি সঞ্জয় রায় যে একা ঘটনাটা ঘটিয়েছে এটা তো প্রমাণ করা যাচ্ছে না। এবং আমাদের সকলের বক্তব্য একটাই যে সঞ্জয় রায় একাই ঘটনাটা ঘটায়নি, এর পিছনে আরো বড় বড় লোক রয়েছে। এবার কারা রয়েছে সেটা সিবিআই কেন হচ্ছে না দীপঙ্কর বলতে পারবে। আমাদের বক্তব্য সিবিআই চার্জশিটে যেগুলো, মানে আমাদের যে বক্তব্য, আমাদের যা অ্যাজাম্পশন বা যাই জিনিস দীপঙ্কর দ্বারা যে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনের সঙ্গে সিবিআই চার্জশিট ম্যাচ করছে। তার মানে হয়তো কেন্দ্রের বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে, রাজ্যের বিজেপি নেতারা সেখানে। না, আমাকে একটা কথা বলো শুভজিৎ, এত যে থিওরি আসছে, এত যে আমি সোমা বলছি থেকে শুরু করে 150 গ্রাম এত থিওরি আসছে, আমার বক্তব্য হচ্ছে এরা গিয়ে তো সিবিআই তো সবাইকে আহ্বানও করেছিল, এরা গিয়ে ইনফরমেশন দিয়ে আসছেন না কেন? আরে বাবা, সিবিআই এর যে রিপোর্ট দিচ্ছে আলাদা কিছু রিপোর্ট দিচ্ছে না, বারবার একটা কথাই তো উঠে আসছে যে সিবিআই তদন্তের সঙ্গে। না আপনি কি মানে সিরিয়াস জিজ্ঞেস করছি, এই যে ভাঙচুরটা হলো, এই যে আপনার যে জায়গায় যে ক্রাইম সিনের কথা উঠে আছে, ক্রাইম সিনের আশপাশে সেটাতে ডিওয়াইএফআই এর কর্মীরা ভাঙচুর করেছে, না অ্যারেস্ট হয়েছিল, মানে অ্যারেস্ট এখন এখানে যারা অন্যায় করে, এখন কি হয়, এখন ধরো তুমি রাস্তায় প্রতিবাদ করলে হয়তো তোমার এগেইনস্টে মামলা হবে, উল্টে যে তোমার পুলিশ হয়তো এলে পিটিয়ে দিল, তার বিরুদ্ধে অ্যাকশন হবে না। এখন সেটা তো হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। এই গতকালকে পুলিশ একটা লোককে চড় মেরেছে, আমাদের একজন আন্দোলনকারীকে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, হয়তো দেখা যাবে যে যাকে মারলো তার বিরুদ্ধে অ্যাকশন নেই। ওই যে কি বর্ণিনী মুখার্জি, না আমি এর কথা বলছি, ইয়ের কথা বলছি, উত্তরবঙ্গের কথা বলছি। ও ওটা তো অন্য ঘটনা, ওখানে তো হাফ ক্লিপিং দেখানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের পক্ষ থেকে। তার আগের যে ক্লিপিং না তুমি একটু আমি বলছি, তার আগের যে ক্লিপিং, সেই আগের ক্লিপিং এ বর্ণনা মুখোপাধ্যায় হোক বা আরো যারা যারা ছাত্রীরা ছিল তাদের সঙ্গে পুলিশের যে ব্যবহার, ওসির যে ব্যবহার, আজকেই বোধহয় ফুটেজটা বেরিয়েছে, তোমাদের চ্যানেলের কাছে থাকার কথা, যে পুলিশ কিভাবে মহিলাদের উপরে একেবারে হাত দিচ্ছে, মহিলাদের গায়ে উঠে যাচ্ছে, কোনো মহিলা পুলিশ নেই। এবং একটা সাধারণ মহিলা, যে কোনো মহিলা, আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, কোনো মহিলার গায়ে যদি কোনো পুরুষ উঠে যায় বা অন্য কিছু করার চেষ্টা করে, তার স্বাভাবিক একজন অফিসার ইন চার্জ, এভাবে মেরেছে কি তিনি একজন মহিলা ছাটিয়ে মেরেছে, তার ভিডিও দেখেছো তো? না ফুটেজে কোথাও দেখা যাচ্ছে মপিয়াদি যে বর্ণনা করে এভাবে ঠাচ্চি টর মারছে হাত দিয়ে। এবার আমরা আবার আজকের প্রসঙ্গে আসি, খুব সংক্ষেপে আমি শেষ করব, সংক্ষেপে বলছি। একটা ছোট্ট প্রপোজাল আছে, সেটা হচ্ছে আমি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের 4টে কেস 24-25 তুলে ধরে দেখিয়েছি যে এই আইনে মৃত্যুদণ্ড আমাদের রাজ্য কলকাতা পুলিশ এনশিওর করেছে, উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইমই করেছে। সিবিআই কে কলকাতা বা রাজ্য পুলিশের কাছে একটা ক্র্যাশ কোর্স করতে পাঠান। আমি বলছি কেন্দ্র যতই আমাদের টাকা আটকে রাখুক, রাজ্য সরকার কেন কেন্দ্রের বিরুদ্ধে বন্ধ দেখা হলো, যেই বন্ধে সমর্থন করলো, আলোচনা করেছি। আশুতোষ একদম সংক্ষেপে, আমাকে শেষ করতে হবে 30 সেকেন্ড। আমি বলছি এই যে ঘরটা যখন ভাঙা হলো, সেই ঘরটা যখন আমরা চোখের সামনে দেখলাম এইভাবে গুড়িয়ে দেওয়া হলো, মানে এভিডেন্সটা ট্যাম্পার করা হলো। সিবিআই বলেনি না, আমি বলছি না, প্রসূন বাবুরা এত খুশি হলেন কেন, বিজেপি এত খুশি হলো কেন, আমরা বুঝতে পারছি না। না খুশি হয়েছেন আপনারা,
তার কারণ হচ্ছে আপনারা খুশি যদি নাই আমরা হতেন, খুশি হলে আর আপনারা নবান্ন প্রতিবাদ অভিযান করতাম করতেন। না। কোনো প্রতিবাদ আপনাদের তাই তো? শোনা যায়নি। প্রতি মুহূর্তে আমরা যোগাযোগ আপনাদের রাখছি। রিপিট আর ওপিট আইন শোনা বিষয় যাচ্ছে। আইন দেখবে। না না, আমাদের এটাই কি তো আছে? মজার ব্যাপার। আসলে কি জানেন তো, গতকাল যখন গেছিলাম না ওনার বাড়িতে, একটাই রিয়ালাইজেশন হয়েছে মৌপিয়া, কি জানো তো, যার যায় তারই যায়। দিনের শেষে এটাই রিয়ালাইজেশন বাংলার মানুষের। যার গেছে তাকে নিয়ে যার যায় কি তাই যায়। হওয়ার চেষ্টা তার চলছে? কারণ হচ্ছে তাকে নিয়ে কি এইটা যদি political dividend তোলার চেষ্টা আমরা হচ্ছে? খুব পরিষ্কার ভাবে বলছি, পলিটিক্যাল ডিভিডেন্ড তো পরে আসবে, আগে এটা দেখতে হবে তৈরি হচ্ছে সেই পরিবেশের জন্য আগামী প্রজন্মকে পশ্চিমবঙ্গে ভুগতে হবে। সেটা যেন না হয় পশ্চিমবাবু। দীপঙ্কর বাবু, আপনি শুভেন্দু বাবুকে যে এইগুলো বলবেন তারা শুনবে। আপনি এই মামলার আর ভবিষ্যৎ কি বাকি রয়েছে? এক সেকেন্ড, সত্যি কি সাপ্লিমেন্টারি? এক সেকেন্ড, দীপঙ্কর বাবু থামতে বললে থামতে হবে। আশুতোষ দীপঙ্কর বাবু থামতে বললে থামতে হবে। না আশুতোষ থামতে বললে থামতে হবে। না প্লিজ থামতে বললে থামতে হবে। অনির্বাণ বাইরে আছে। অনির্বাণ, মানে আমার একটাই বক্তব্য যে আমরা তাকিয়ে আছি অনারেবল কোর্টে, অনারেবল হাইকোর্টে অ্যাপিলগুলো যে পেন্ডিং আছে, মানে ভিকটিমের তরফ থেকে, স্টেটের তরফ থেকে, স্টেট মানে সিবিআই এর তরফ থেকে, এবং এখন তো অ্যাডিশন হয়েছে অ্যাকিউজডের তরফ থেকে আপিলগুলো পেন্ডিং আছে। অনারেবল কোর্ট কি অবজারভেশন দিচ্ছেন যে এই তদন্ত সঠিক হয়েছে কিনা বা প্রমাণগুলো যথেষ্ট কিনা ওনাকে সাজা দেওয়ার জন্য বা এনহ্যান্সমেন্ট অফ দ্য সেন্টেন্সের জন্য, দ্যাট ইজ ভেরি পার্টিনেন্ট মোপিয়া। এবং ওইটা কিন্তু আমরা সবাই খুব উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে ওই রায়ের দিকে বা ওই অবজারভেশনস অফ দ্য হাইকোর্টের দিকে, কারণ তাহলে একটা ক্লিয়ার পিকচার আসবে। কারণ নিশ্চয়ই ওনারা এভিডেন্স স্ক্যান করেই এই জুডিশিয়াল মতামত বা এই মতামত দেবেন, এবং অত্যন্ত বিদগ্ধ জাজেসরা ওখানে রয়েছেন, তারাও এই মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে পারেন যে আদৌ এই তদন্ত সঠিক হয়েছে কিনা, অবা তদন্ত সঠিক হলেও সেই ট্রায়াল প্রসেস সঠিক হয়েছে কিনা, এবং সাজা এনহ্যান্সমেন্ট করা যায় কিনা। কারণ এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস বলে এটা আমার ধারণা, বা আমার মতন আমার পশ্চিমবাংলার প্রচুর মানুষের ধারণা যে এটা একটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, এখানে কেন ফাঁসি হবে না। তো সেটাই আমরা তাকিয়ে রয়েছি অনারেবল কোর্টের সেই অ্যাপিলগুলোর দিকে। আমাদের সময় একদম শেষ। বাংলা বলছে এখানেই শেষ করতে হবে, এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই 1 বছর আরজিকর কাণ্ডের 1 বছর ঘুরতে চলেছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি, প্রশ্নটা থেকেই যাচ্ছে যে কোথাও কি অভয়ার পরিবার, নির্যাতিতার পরিবার কার দিকে, এইটা এখন একটা টানাপোড়েন শুরু হয়েছে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।